আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো। আমি ফেরদৌসী পারভিন, বায়োলজি প্রভাষক, আমিনাবাকি রেসিডেন্সিয়াল মডেল অ্যান্ড স্কুল কলেজ থেকে জীববিজ্ঞান বিষয়ে দশম শ্রেণীর আজকে জীব প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে। জীব প্রযুক্তি, এটাকে আমরা ইংরেজিতে বলি বায়োটেকনোলজি। এই বায়োটেকনোলজিটাকে ভাঙলে দুটা শব্দ দ্বারায় বায়োলজি এবং টেকনোলজি। বায়োলজি দুটি শাখা রয়েছে, উদ্ভিদ, প্রাণী। টেকনোলজি মানে প্রযুক্তি, এটা তোমরা জানতেছো বা জানো। তো এখান থেকে আমরা আসতেছি যে জীব প্রযুক্তি বলতে কি বুঝো। তো এখানে যেহেতু পূর্বেই আমি এটাকে আলাদা করে রেখেছি উদ্ভিদ প্রাণী, তো জীব প্রযুক্তিকে সংজ্ঞায়িত করতে গেলে আমরা প্রথমেই এটাকে নিয়ে কাজ করব। জীবন্ত উদ্ভিদ প্রাণী এর অংশবিশেষ ব্যবহার করে মানবতার কল্যাণে ব্যবহার উপযোগী নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ ও প্রাণী সৃষ্টি করার প্রক্রিয়াটাকে জীব প্রযুক্তি বলে। এছাড়াও তোমরা ছোটোভাবে সংজ্ঞায়িত করতে পারো যে মানবতার কল্যাণে জীবের প্রয়োগিক কৌশলটাকেই জীব প্রযুক্তি বলে। এই জীব প্রযুক্তি শব্দটি সর্বপ্রথম হাঙ্গেরীয় বিজ্ঞানী কার্ল এরিকি 1919 সালে প্রবর্তন করেন। এই জীব প্রযুক্তির ব্যাপক প্রসার লাভ করে 1863 সালে বংশগতিবিদ্যার জনক গ্রেগর জোহান মেন্ডেলের বংশগতিবিদ্যার সূত্র দুটি আবিষ্কারের পর। এরপরে আধুনিক জীব প্রযুক্তির প্রসার লাভ করে 1953 সালে বিজ্ঞানী ওয়াটসন অ্যান্ড ক্রিকের ডিএনএ মডেলের আবিষ্কারের পর থেকে। জীব প্রযুক্তির সংজ্ঞা আমরা জানলাম। এরপরে জানব টিস্যু কালচার কী। টিস্যু কালচার করতে গেলে বা জানতে গেলে আমাদের টিস্যু সম্পর্কে জানতে হবে। তাহলে টিস্যু হচ্ছে, প্রথমেই আমরা বলতে পারি, একই উৎস থেকে সৃষ্ট, একই উৎস থেকে সৃষ্ট একই ধরনের কাজ সম্পন্নকারী একটি অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে টিস্যু বলে। তাহলে টিস্যুর সংজ্ঞা লিখতে গেলে এই মোটামুটি তিনটা বৈশিষ্ট্য তোমরা লিখবে। একই উৎস থেকে সৃষ্ট, একই ধরনের কাজ সম্পাদনকারী এবং একটি অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে টিস্যু বলে। তো টিস্যু সম্পর্কে আমরা ক্লিয়ার হয়েছি। এখন এই টিস্যুর কালচার করব। টিস্যু কালচার কি, এটাকে আমরা এখন সংজ্ঞায়িত করব। টিস্যু কালচার উদ্ভিদের বিভাজনক্ষম অঙ্গ। উদ্ভিদের বিভাজনক্ষম অঙ্গ কোনগুলো? কচি পাতা, শীর্ষ মুকুল, পার্শ্ব মুকুল, পরাগ রেণু। তাহলে উদ্ভিদের আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি, উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অঙ্গ যেমন কচি পাতার শীর্ষমুকুল, পার্শ্বমুকুল, পরাগ রেণু ইত্যাদি নির্দিষ্ট পুষ্টিবর্ধক মাধ্যমে রেখে নতুন চারা সৃষ্টি করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে টিস্যু কালচার। এই টিস্যু কালচার জনক বলা হয় জার্মান উদ্ভিদ বিজ্ঞানী গোটলিব হেবারল্যান্ড। টিস্যু কালচারের পরে আরও যে জানবো আমরা সেটা হচ্ছে টিস্যু কালচারের ধাপসমূহ। তো টিস্যু কালচারের ধাপসমূহ পড়তে গেলে আমাদের মোটামুটি 8টা ধাপ লাগবে।
এই 8টা ধাপের যদি আমি সহজভাবে বা তোমরা সহজভাবে যদি বুঝতে চেষ্টা করো, তাহলে আগে এই চিত্রের দিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে। তো আগে আমরা দৃষ্টি রাখি চিত্রটার উপরে, তারপরে আমরা এই পয়েন্টগুলোকে দেখব একটার পর একটা ধাপে ধাপে। তো এর আগে ছোট একটা কথা বলি, তোমাদের বই লেখা আছে যে টোটিপটেন্সি বা টোটিপটেন্সি বা টোটিপটেন্ট নতুন শব্দ মনে হতে পারে যে এটা আবার টোটিপটেন্সি কী জিনিস। তো টোটিপটেন্সি হচ্ছে প্রতিটি সজীব উদ্ভিদ কোষে নতুন উদ্ভিদ সৃষ্টি করার একটা অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে। এটাকে বলা হয় টোটিপটেন্সি বা টোটিপটেন্ট। তোমরা মনে রাখবে। এখন এই ধাপগুলো আমি আলোচনা করব। প্রথমে হচ্ছে মাতৃ উদ্ভিদ নির্বাচন। যে কোনো বংশধর সৃষ্টির ক্ষেত্রে প্রথমেই যেটা কাজ করে সেটা হচ্ছে মাতৃ উদ্ভিদ, প্যারেন্টস সিলেকশন। এই প্যারেন্টস সিলেকশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই প্যারেন্টস সিলেকশনের ক্ষেত্রে আমরা অবশ্যই সুস্থ, রোগমুক্ত, ভালো বৈশিষ্ট্য সম্পন্ন প্যারেন্ট সিলেকশন করব, যাতে পরবর্তী বংশধর বা এক্সপ্ল্যান্টগুলো বৈশিষ্ট্যমণ্ডিত হয়। এই প্যারেন্ট সিলেকশনের ক্ষেত্রে যে টিস্যুটা পৃথক করে নেওয়া হবে সেটাকে বলা হবে এক্সপ্ল্যান্ট। তাহলে আমরা এখানে একটা নতুন শব্দ শিখলাম, সেটা হচ্ছে এক্সপ্ল্যান্ট। 1 মার্কের কোশ্চেন থাকতে পারে যে এক্সপ্ল্যান্ট কি। তো তোমরা কিভাবে লিখবে এটাকে, যে টিস্যু কালচারের উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ থেকে পৃথকীকৃত অংশটাই হচ্ছে এক্সপ্ল্যান্ট। আমি আবার বলতেছি যে টিস্যু কালচারের উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ থেকে পৃথকীকৃত অংশটাই হচ্ছে এক্সপ্ল্যান্ট, মনে রাখবে। এক্সপ্ল্যান্টের পরে আবাদ মাধ্যম তৈরি। আবাদ মাধ্যম তৈরি করতে গিয়ে আমাদের কতগুলো উপাদানের প্রয়োজন আছে, যেমন ম্যাক্রো ও মাইক্রো এলিমেন্টস, তারপরে ভিটামিন, ফাইটো হরমোন, সুক্রোজ, পিএইচ থাকবে 5.5 থেকে 5.4 এর মধ্যে। তো আবাদ মাধ্যম তৈরির ক্ষেত্রে যে পুষ্টির দরকার সেই পুষ্টিগুলো হচ্ছে ম্যাক্রো মাইক্রো এলিমেন্টস। তোমরা জানো যে পুষ্টি কি একটু সংক্ষেপে বলি, যে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে যেসব জৈব রাসায়নিক পদার্থ সামান্য পরিমাণে প্রয়োজন হয় এবং এদের অনুপস্থিতিতে বিভিন্ন প্রকার রোগ দেখা দেয় তাকে বলা হয় পুষ্টি। তো উদ্ভিদের পুষ্টি হচ্ছে 2 প্রকার, ম্যাক্রো ও মাইক্রো পুষ্টি। তো এই ম্যাক্রো পুষ্টি ও মাইক্রো পুষ্টির মধ্যে আবার আমরা এটাকে বলতে পারি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। যে পুষ্টি উপাদানটা বেশি পরিমাণে প্রয়োজন হয় সেটাকে আমরা ম্যাক্রো বলি, আর যেটা কম পরিমাণে প্রয়োজন হয় সেটা হচ্ছে মাইক্রো পুষ্টি। এরপরে মিডিয়ামে ভিটামিন, ফাইটো হরমোন, সুক্রোজ ও অন্যান্য উপাদান দেয়া থাকে। ফাইটো হরমোন উদ্ভিদের বৃদ্ধিকারক হরমোন। পিএইচটা হচ্ছে কি, যে অ্যাসিড ও ক্ষারের
অ্যাসিড ও ক্ষার নির্ধারণের স্কেল। তোমরা পিএইচ সম্পর্কে জানো, অ্যাসিড ও ক্ষার নির্ধারণের স্কেল। তো পিএইচ এর মান যখন, এখানে পিএইচ এর মান 5.4 থেকে 5.5 হবে। তো এটা অ্যাসিড না ক্ষার আমরা কিভাবে জানব? যখনই পিএইচ এর মান 7-এর নিচে থাকে তখন এটাকে অ্যাসিডীয় বা অম্লীয় বলে, আর যদি 7-এর উপরে হয় তাহলে এটা ক্ষারীয়। তো পিএইচ এখানে আবাদ মাধ্যমের পিএইচ হবে অম্লীয়। আমরা যে পানি পান করি এর পিএইচ নিউট্রাল 7। যাক, পিএইচ সম্পর্কে আর বলার আমার কিছু নেই, মোটামুটি তোমরা জেনেছ। এবার 3 নম্বর পয়েন্টস, জীবাণুমুক্তকরণ। এই জীবাণুমুক্তকরণ প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে আবাদ মাধ্যমটা তৈরি করব তা অবশ্যই জীবাণুমুক্ত করতে হবে। এই জীবাণুমুক্ত করার জন্য আমাদেরকে একটা যন্ত্র ব্যবহার করতে হবে, সেটার নাম হচ্ছে অটোক্লেভ মেশিন। এই অটোক্লেভ মেশিনে আমাদের আবাদ মাধ্যম প্রস্তুতের জন্য যে পুষ্টিগুলো দেওয়া হয়েছে সেখানে জীবাণু আসতে পারে। এ কারণেই এই ফ্লাক্সের মধ্যে মিডিয়ামে নেওয়ার পর সেটাকে অটোক্লেভ মেশিনে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে 15 পাউন্ড চাপ করা হয়। 15 পাউন্ড কত সময় ধরে? 20 মিনিট সময় ধরে। 20 মিনিট সময় ধরে। এটা তোমরা মনে রাখবে, এমসিকিউর জন্য আসতে পারে যে জীবাণুমুক্তকরণ টিস্যু কালচার প্রযুক্তিতে সময় কত মিনিট সময় দেওয়া হয়? 20 মিনিট। জীবাণুমুক্তকরণ করার জন্য যে মেশিনটি ব্যবহার করা হয় তার নাম কি? অটোক্লেভ মেশিন। কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দেওয়া হয়? 121। তাহলে আমরা জীবাণুমুক্তকরণ করলাম এই ফ্লাক্সটিতে মিডিয়াম নেওয়ার পর। 4 নম্বর পয়েন্ট হচ্ছে মিডিয়ামে টিস্যু স্থাপন। মিডিয়ামের টিস্যু স্থাপন, আমরা মাতৃ উদ্ভিদ থেকে এক্সপ্ল্যান্ট সিলেকশন করার পর প্রস্তুতকৃত জীবাণুমুক্তকরণ মিডিয়ামে এই এক্সপ্ল্যান্টেরটাকে স্থাপন করে, টিস্যুটাকে স্থাপন করে। স্থাপন করা হলো 4 নম্বর পয়েন্ট। এরপরে ক্যালাস সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি। গবেষণাগারে জীবাণুমুক্ত এই কনিক্যাল ফ্লাক্সে মিডিয়ামে স্থাপন করার পর, টিস্যু স্থাপন করার পর কয়েকদিন পর এই টিস্যুটা বারবার বিভাজিত হয়। তো একটা টিস্যু বারবার বিভাজনটাকে বলা হয় মাইটোসিস। এখানে মাইটোসিস বিভাজন ঘটে। মাইটোসিস বিভাজন ঘটার পরে এটা একটা মন্ড সৃষ্টি করে। এই মন্ডটা হচ্ছে অবয়বহীন অবিচ্ছিন্ন টিস্যুগুচ্ছ, যেটাকে বলা হয় ক্যালাস। তো তোমরা আজকে নতুন একটা শব্দ শিখলে, সেটা হচ্ছে ক্যালাস। তাহলে ক্যালাস কি? 1 মার্কের জন্য কোশ্চেন থাকতে পারে। তো তোমরা লিখবা যে অবয়বহীন টিস্যুগুচ্ছকে ক্যালাস বলে। ক্যালাসটা কোথায় সৃষ্টি করা হচ্ছে? জীবাণুমুক্ত পরিবেশে গবেষণাগারে কনিক্যাল ফ্লাক্সে মিডিয়ামের মধ্যে। ক্যালাস সৃষ্টির পর আস্তে আস্তে সেখানে ক্যালাসের সংখ্যা বৃদ্ধি পায়, চারা সংখ্যা বৃদ্ধি পায়।
এই ক্যালাস তখন কি করব, আলাদা করে কেটে নিয়ে চারা সৃষ্টি করার জন্য অন্য একটি কাঁচের পাত্রে রাখা হয়। তো আমরা এখান থেকে এই এক্সপ্লান্ট থেকে শুরু করে মোটামুটি দেখতেছি যে সবগুলো পরবর্তী ধাপগুলো কাঁচের পাত্রের মধ্যে সংগঠিত হচ্ছে। তো এই কাঁচের পাত্রের মধ্যে সংগঠিত হতে গিয়ে এটাকে একটা নাম বলা যেতে পারে, সেটার নাম হচ্ছে ইনভিট্রো কালচার। তোমরা এটা মনে রাখবে যে ইনভিট্রো কালচার কেন বলা হচ্ছে এটাকে, কাঁচের পাত্রের মাধ্যমে এক্সপ্লান্টের সংখ্যা বৃদ্ধি করার প্রক্রিয়াটা হচ্ছে ইনভিট্রো কালচার। 6 নম্বর ধাপ হচ্ছে মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর ও চারা উৎপাদন। এই চারা মূল উৎপাদন সৃষ্টির জন্য চারাগুলোকে এই পৃথক ফেলাকে কালচার মিডিয়ামে স্থাপন করা হয়। এখানে আস্তে আস্তে মূল সৃষ্টি হয়, চারাগুলো বড় হতে থাকে। মূল সৃষ্টির পর চারাগুলোকে টবে স্থানান্তর করা হয়। আমরা কালচার মিডিয়াম থেকে অতি সতর্কতার সাথে চারাগুলোকে আগে থেকেই প্রস্তুতকৃত টবে স্থানান্তর করব। স্থানান্তর করার পরে মাঠ পর্যায়ে স্থাপন। এই চারাগুলোকে প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য কিছু সময় রোদে রাখতে হবে, কিছু সময় আবার ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। যখন এই চারাগুলোর অ্যাডাপ্টেশন ক্ষমতা হবে বা অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পাবে, তখন সেগুলোকে মাঠ পর্যায়ে স্থাপন করা হয়। এভাবেই টিস্যু কালচার প্রক্রিয়ার মাধ্যমে অসংখ্য অণুচারা সৃষ্টি করা হয়, যেটাকে আমরা বলতে পারি প্লান্টলেটস। তো আমি আরেকবার টিস্যু কালচার প্রযুক্তির ধাপগুলো বলে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। মাতৃ উদ্ভিদ নির্বাচন, আবাদ মাধ্যম তৈরি, জীবাণুমুক্ত করণ, মিডিয়ামে টিস্যু স্থাপন, ক্যালাস সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি, মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর ও চারা উৎপাদন, চারা টবে স্থানান্তর, মাঠ পর্যায়ে চারা স্থাপন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে জীব প্রযুক্তির একটা পার্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা হলো। পরবর্তীতে আমার ভিডিও থাকবে বায়োটেকনোলজির আরেকটা ধাপ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।